মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 14 ফেব্রুয়ারি, শুক্রবার, আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। তো ভ্যালেন্টাইন ডে সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম চায়ের কাপ থেকে। আজ অনেক দিন বাদে দুজনে একসাথে বসে চা খাবো। তো এটা হয়তো ঘটে গেল ব্যাপারটা, মানে আমি এখন এডিট করতে গিয়ে আমার মাথায় ঢুকলো, যখন চা খাচ্ছি তখনও মাথায় ঢোকেনি। বহু দিন হয়ে গেছে আমরা সকালবেলা একসাথে চা খাই না। ও ওর মতো সকালবেলা আগে থাকতে চা খেয়ে নেয়, খেয়ে বেরিয়ে যায়, আমি আমার মতো পরে আবার একা একা বসে বসে খাই। কিন্তু আজকে ঘটে গেল ব্যাপারটা, দুজনেই সকালবেলা ভ্যালেন্টাইন ডের দিন লাল চা নিয়ে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করলাম আর কি। যদিও যখন খাচ্ছিলাম তখন কিন্তু জানি না, মাথাতেও আসেনি, এখন আমার মনে পড়লো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ডে সকালবেলা। সারাটা দিন কিভাবে কাটাবো সেটা অবশ্যই শেয়ার করবো। তবে হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যাদের বিয়ে হয়ে গেছে, যাদের বিয়ে হয়নি তাদের একটা আমার জানার দরকার নেই, কারণ তারা তো হতেই পারে, জানি না কি করে। যাদের বিয়ে হয়ে গেছে, মনে করো আমার এই যে 17 বছর বিয়ে হয়ে গেছে, কারোর 10 বছর, কারোর 2 বছর, কারোর হয়তো সদ্য বিয়ে হয়েছে, তো তারা কে কিভাবে ভ্যালেন্টাইন ডেটা সেলিব্রেট এখনো পর্যন্ত করছো কিংবা করো না, যাই হোক যেটাই হোক, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব জানার ইচ্ছা যে ভ্যালেন্টাইন ডে কারা কারা সেলিব্রেট করে বিয়ের পরে আর কি, ঠিক আছে? তো দুজনে মিলে চা খেতে খেতে কিছুক্ষণ গল্পগুজব করলাম। তারপরে ইন্দ্র ওখানে রেডি হচ্ছে বেরোবে, আর এদিকে তাতানের আজকে সকালবেলা পড়া আছে, ও বেরিয়ে গেল পড়তে। তারপর আমি এবার সকালের কাজকর্ম শুরু করব। সকালের যা যা টুকটাক কাজকর্ম থাকে, বিছানা টোলা এগুলো আর কি বলবো, এগুলো তো সব হয়ে গেছে। তো ওরা দুজন বেরিয়ে যাওয়ার পর আমি এবার সকালবেলা এলাম সকালের জলখাবার বানাতে। আজকে ভাবছি একটু ঘুরিয়ে ফিরিয়ে বানানোর চেষ্টা করি। আজকে ভাবছি একটু পাস্তা বানাবো, পাস্তা অনেকদিন বানানো হয় না। তো পাস্তাটা বার করলাম, এদিকে কড়াই বার করছি, আগে গরম জল বসাবো, পাস্তাটা আগে সেদ্ধ করে নেব, তারপর কিছু সবজি কাট করব। সবজি বলতে ওই আমার একই সকালবেলার নিত্য সবজি, সেটা হচ্ছে বিট, গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এগুলো কাটবো বলতে কোনো মানে জাস্ট একটু ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে ওই চপারে মিহি চপ করে নেবো, এতে বেশ আমার সুবিধাও হয় আর সময়টাও অনেকটা বেঁচে যায়। তো চলো ফ্রিজ থেকে সবজিগুলো বার করি। আর আমি জানি না সবার ফ্রিজ এরকম ভর্তি থাকে নাকি, আমার ফ্রিজ আমি কিছুতেই ফাঁকা রাখতে পারি না। মানে খাবার দাবার সবজি মানে ভরেই থাকে, বিশেষ করে আমার বেশি ভরে হচ্ছে খাবার দাবারে। এত খাবার বেঁচে যায় না, মানে কি বলবো। এছাড়া ফ্রিজে তো সবসময় যেন টক দই, দুধ এগুলো তো থাকেই, ওগুলোর জন্য একটা জায়গা জুড়ে থাকে। তো কি আর বলবো, যাই হোক। তো এদিকে সবজিগুলো বার করে কাটবো, তার আগে পাস্তাটা গরম জল হয়ে গেছে, পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে নর্মালি যেটুকু সেদ্ধ করা করে তারপর জল ঝরিয়ে। একজন আমাকে কমেন্ট করেছো পাস্তা ঠান্ডা জলে ধোবে না, ওতে টেস্ট চলে যায়। কিন্তু ঠান্ডা জলে যদি না ধুই তাহলে তো পাস্তাটা গরমে থেকে থেকে আরও একদম গলে যাবে। তাহলে কি আরো একটু আগে নামানোর দরকার নাকি জানি না, বুঝতে পারলাম না। তো আমি তো চাও পাস্তা এইভাবেই করি, ম্যাগিও যদি ফ্রাই করি এইভাবেই করি, কারণ ঠান্ডা জলে ধুইনি তাহলে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, তাহলে যেটুকু ঝরঝরে হওয়ার ব্যাপারটা সেরকমই থাকে। তো যাই হোক, একটু ঠান্ডা জলে ধুয়ে আমি ওখানে সাদা তেল একটু মাখিয়ে রাখলাম, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না। আর এদিকে সবজি কোটা হয়ে গেছে, ওই যা যা সবজি বলেছি সেগুলোই দিয়েছি। একটু সাদা তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে এখানে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দেওয়ার পরে না ভাবছিলাম যে একটু যদি রসুনও দিয়ে দিতে পারতাম তাহলে বেশ ফ্লেভারটা ভালো আসতো, ভুলে গেছি। নেক্সট টাইম করলে রসুনও দিয়ে দেবো, পাস্তার মধ্যে একটু রসুন কুচি দিলে ভালো লাগে। তো ওদিকে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর যেহেতু গাজরটাও লাল গাজর তো, আর বিটটাও লাল, তো সস দেওয়ার আগেই এমনি একটু লালচে লালচে ভাব হয়ে গেছে, দেখতে বেশ সুন্দর হয়েছে পাস্তাটা। এর আগে কোনোদিন আমি বিট দিয়ে করিনি, গাজর দিয়ে হয়তো বা করেছি, তাও হলুদ গাজর দিয়ে, কিন্তু লাল গাজর প্লাস বিট, আর তার মধ্যে আবার টমেটো সসও দিয়েছি সামান্য। টমেটো সসটা খুব একটা বেশি দেই না, তাতান আবার বেশ বলে কি টক টক হয়ে গেছে, ভাল লাগে না। তো যেহেতু এমনিই লাল লাল হয়ে গেছে তো সসটা সামান্য দিয়েছি, খুব বেশি দেইনি। দেখো দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো এই হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ডের ব্রেকফাস্ট আর কি, সেটাও আমার আর তাতানের জন্য। ইন্দ্রবাবু তো বাইরেই খাবে, আর তাতান তো পড়তে গেছে, এখনো আসতে দেরি আছে। তো এখন বাজে ওই 10টা 15-20 হয়েছে। আমি আমার খাবারটা খেয়ে নিই, কারণ আমার খাওয়ার পরেও আবার কাজ আছে। তো সকালবেলা উঠি তো খিদেও পেয়ে যায়, তাই জন্য আমি কারোর অপেক্ষা এখন আর করি না সকালবেলা। কারণ আমি যদি সবার অপেক্ষা করে বসে থাকি, আমার খিদেতে আমি অন্য কাজে মনও দিতে পারবো না, আর কাজেও এগোতে পারবো না। তো বেশ সুন্দর লাল লাল পাস্তা খেয়ে নিয়েছি, খেতেও ভালো হয়েছিল জানো তো, বিট গাজরগুলো একদম কুচিয়ে দিয়েছি তো বেশ ভালোই লেগেছে। আর দেখেইছো বেশ সুন্দর হয়েছে। তো তাতানের জন্য রেখে দিয়েছি, আমি আমারটা খেয়ে নিলাম, আর একটু পূজাকেও দিয়ে দিয়েছি, মানে টিফিন বক্স রেডি করে রেখেছি, ও আসলে ওকে দিয়ে দেবো। তো এদিকে আজকে যেহেতু শুক্রবার, তার জন্য বিছানার চাদরটা আজকে চেঞ্জ করার দিন, তো ওটাই করতে চলে এসেছি। তোমরা হয়তো ভাবছো ভ্যালেন্টাইন ডে স্পেশাল ব্লগ বানাচ্ছি, তাহলে হয়তো কোথাও ঘুরতে যাব, কোনো বাইরে ডিনার করব, কিংবা
যাই হোক স্পেশাল কিছু হবে। তো ব্লগটা দেখতে থাকো, স্পেশাল কি হচ্ছে না হচ্ছে আশা করছি তোমরা দেখতেই পাবে, জানতেই পারবে। কি বলতো, আমাদের ইন্দ্র না কখনোই এইসব দিনগুলোকে খুব একটা মানে এইসব দিনগুলোকে নিয়ে খুব একটা মাতামাতি করেনি, বিয়ের আগেও না পরেও না। না, আমি এগুলোকে মাতামাতি বলবো না। অনেকের আবার এগুলো শখ থাকে যে ছোটখাটো জিনিসগুলোকেও সেলিব্রেট করবে, এগুলোতে একটা ছোটখাটো আনন্দ পাওয়া যায়। যেমন মনে করো, বলতে পারো আমার বেশ এরকম ছোটখাটো দিনগুলো, কি বলতো, দিনগুলো কি সেটা বড় কথা না, একটা ছুতো আর কি, সেলিব্রেট করার একটা ছুতো, যে হ্যাঁ একটা দিন পেয়েছি একটু সেলিব্রেট করবো, একটু ছোট্টখাটো আনন্দ। সবসময় যে বড় সড়ো কিছু গিফট পাবো, ওই পাবো, ঘুরতে যাবো, সেরকম না, ছোট্ট জিনিসেও আমি খুশি হয়ে যাই। কিন্তু আমাদের ইন্দ্রর মধ্যে সেরকম এই সব জিনিসগুলো নিয়ে খুব একটা কোনোদিনই মাতামাতি দেখিনি। আর এখন তো প্রশ্নই নেই, বিয়ে 17 বছর হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, এখন তো এসব ভাবনা চিন্তার বাইরে। ও আদৌ জানে না কি আজকে ভ্যালেন্টাইন্স ডে, সেটাও আমার সন্দেহ আছে। ওর মধ্যে এইসব ব্যাপারগুলো নেই, এই যে সারপ্রাইজ দেওয়া, গিফট দেওয়া, মানে সারপ্রাইজ গিফট আর কি। যদিও বা আমাকে কিছু দিতে চায়, আমাকে বলে সাথে করে নিয়ে গিয়ে কেনা, মানে হঠাৎ করে যে নিয়ে এসে আমাকে কিছু সারপ্রাইজ দেওয়া যায়, নাও তোমার জন্য এনেছি, এটা আমার জীবনে, আমার বিবাহিত জীবনে বলতে পারো একবারই হয়েছে। আমার জন্য একটা ফার্স্ট স্মার্টফোন কিনে এনেছিল আমার বার্থডেতে, আমাকে না বলে নিজে থেকে গিয়ে সিম টিম ভরে নিয়ে এসে ফোন, একদম রেডি ফোন আমার হাতে দিয়ে বলেছিল হ্যাপি বার্থডে। ওটাই আমার ফার্স্ট আর লাস্ট সারপ্রাইজ ছিল ওর তরফ থেকে। এরপর থেকে যা যা আমি ওর কাছ থেকে পেয়েছি সবই আমাকে বলে, আমাকে নিয়ে গিয়ে, আমাকে দেখিয়ে, মানে সারপ্রাইজটা হয়নি আর কি। ওই একমাত্র ওই ফোনই একটা সারপ্রাইজ আমি পেয়েছিলাম, যেটা আমি জীবনে কোনোদিন ভুলবো না। কি মনে হয়েছিল জানি না, তখনও তাতানো হয়ে গেছিল, বিয়ের ওই 4-5 বছর পরের কথা হবে হয়তো। তো এই তো ওটাই ছিল ফার্স্ট আর লাস্ট ওর কাছ থেকে সারপ্রাইজ পাওয়া। আর এছাড়া এইসব ভ্যালেন্টাইন ডে তো ওর কাছে এইসব তুচ্ছ ব্যাপার, ও ওগুলোকে কোনো গুরুত্বই দেয় না, ও কোনো ব্যাপার না। তো আজকেও তাই, আমাদের খাবো দাবো ঘুমাবো, ওর সাথে এই ভ্যালেন্টাইন ডে নিয়ে কোনো রকম ডিসকাশনই হয়নি, মানে কোনো রকম ডিসকাস হয়নি, কোনো রকম কথাই হয়নি যে আজকে ভ্যালেন্টাইন ডে। যাকে এখন সত্যি কথা বলতে গেলে প্রথম আমার একটু ইচ্ছা করতো, একটু দুঃখ পেতাম, খারাপ লাগতো, কিন্তু এখন আর সয়ে গেছে। এখন আর আমারও তো কত বছর মানে হলো বিয়ে হয়েছে, তাতানো বড় হয়ে গেছে, এখন আর এসব নিয়ে কোনো মন খারাপ লাগে না, এগুলো সয়ে গেছে। এখন আর কোনো মানে আশা করি না, এখন আর প্রথম একটু নতুন আশা করেছিলাম, এখন আর এসব করি না। তো ওই জন্যই আমি মেনলি জানতে চাইছি যে সব হাজবেন্ডরাই কি এরকম হয়। আমার তো মনে হয় সব হাজবেন্ডরা এরকম হয় না, অনেকেই আছে এরকম সারপ্রাইজ দেয়, এখনো পর্যন্ত বিয়ের অনেক বছর পুরনো হয়ে গেছে তাও এইসব দিনগুলো সেলিব্রেট করে, আমার মনে হয়, এখন জানি না। ওই জন্যই আর জানতে চাইছি যে তোমরা প্লিজ তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও যে আদৌ কি আমি যেরকম ভ্যালেন্টাইন্স ডে দিন কাটাই সবাই কি এরকমই কাটায় নাকি অন্যরকম ভাবেও কাটায়। যাই হোক, ওদিকে তাতান চলে এলো, মানে ওকে চলে এসছি, ওকে আমি পাস্তার বাটিটা ধরিয়ে দিয়েছি, ও ওই ঘরে বসে খাচ্ছে। ওকে বললাম তুই ওই ঘরে বস, আমি এই ঘরে বিছানা চাদরটা পাল্টে নিই। ও এখানে ঘ্যাট হয়ে বসে পড়লে আর উঠতে চাইবে না, আমার এই কাজটা আর হবে না, ব্যাস বেলা বেড়ে যাবে। আর আমি ওদিকে সকালবেলা রেগুলার যে রোজের কাঁচা ধোয়া, সেগুলো আমি হাতে বালতিতে ভিজিয়ে দিয়েছি, ওগুলো যখন স্নান করতে ঢুকবো হাতে কেচে বেরোবো। আর এদিকে আজকে ওয়াশিং মেশিনটা একটু চালাবো, বিছানা চাদরগুলো আর রাখবো না জমিয়ে, একেবারেই কেচে ফেলবো। আগে কি করতাম, সবকিছুই তো ওয়াশিং মেশিনে কাচতাম, তাই জন্য এই যে মনে করো রোজের জামা কাপড় যদি আজকে ওয়াশিং মেশিনে দিতাম, তাহলে চাদরটা আমাকে রেখে দিতে হতো নেক্সট দিনের জন্য। কিন্তু এখন ওই যে ভেবেইছি যে রোজের জামা কাপড়গুলো আমি এখন হাতেই কেচে নেব। এরকম ভারী কিংবা একটু নোংরা জামা কাপড় হলে, কিংবা এরকম ধরনের বেড কাভার এগুলো কাচার হলে তখন ওয়াশিং মেশিনটা ব্যবহার করব। তো একেবারেই দুটো বিছানার চাদর আর পিলো কভারগুলো সব একবারে দিয়ে দিলাম। আর লিকুইডও রেখেছি, আর আমি গুঁড়ো পাউডারও এনে রেখেছি, লিকুইড দিয়ে ওয়াশিং মেশিনে কাচবো, আর গুঁড়ো পাউডার যে এনেছি ওটা দিয়ে আমি হাতে কাচবো। কারণ লিকুইডটা না হাতে কাচলে খুব বেশি খরচা হয়, পরিমাণটা বেশি লাগে, মেশিনেও বেশি লাগে, কিন্তু মেশিনে এসব এত কিছু জামা কাপড় দিয়েছে এগুলোর জন্য ঠিক আছে, কিন্তু রোজের জামা কাপড়ের জন্য একটু গুঁড়ো পাউডারই ঠিক আছে। তো এতদিন তো আমার ছিল না, তাই জন্য সেদিনকে আমি ইন্দ্রকে দিয়ে আনিয়েছি। তো ওদিকে মেশিনে দিয়ে দিলাম কাচতে, আর এদিকে চলে এসেছি রান্নাঘরে বলতে বাসন কোসন আমার তোলা হয়ে গেছিল পূজা যাওয়ার পর, কিন্তু ওই গামলার তলার দিকে কিছু বাসন কোসন না একদম জল থাকে, তো সেগুলো আর জায়গা মতো রাখা যায় না। তখন সেগুলো কি করি, আমার এই যে নীল বাস্কেটটা আছে এর মধ্যে উপর দিয়ে রাখি, ওই আধা ঘন্টার মতো থাকলেই সেগুলোর আবার জল ঝরে যায়। তো সেটাই হয়েছে, ততক্ষণ এখানে বাসনগুলো রেখে দিয়ে আমি বিছানা চাদরগুলো পাল্টালাম, হয়ে গেছে।
আর এখন এসে রান্নাঘরের যেটুকু বাসন ছিল নীল বাস্কেটের মধ্যে সেগুলোও রেখে দিচ্ছি, কারণ রান্না করতে করতে না এমন কিছু বাসন বেরোয়, মনে করো যে এই বাসনগুলোতে সবজি রাখছি, ধুয়ে রাখছি, সেগুলো তো আর মাজতে দিই না, সেগুলো তো আবার জল ধোয়া করে রেখে দিই। তো সেই জল ধোয়া করে রাখতে গেলে এই শুকনো বাসনের ওপর আবার ওই বাসনগুলো রাখতে হয়। এই জন্য রান্না করতে আসার আগেই আমি সমস্ত নীল বাস্কেটটা পুরো ফাঁকা করে রাখি বাসনের, তাহলে আমি এই নীল বাস্কেটটা ব্যবহার করতে পারবো। তো বাসনগুলো জায়গা মতো রেখে তাতানকে এই মৌসুমি জুসটা করে দিই। আজকে একটু বেলা হয়ে গেছে আমার কাজকর্ম সারতে সারতে, এখন বেজে গেছে প্রায় 12:30টার মতো। অন্যদিন আমি 11টা থেকে 11:30টার মধ্যে স্নান করে আসার চেষ্টা করি, তাহলে রান্নাঘরে ঠিকঠাক মতো রান্নার টাইম মতো হয়। আজকে দেরি হয়ে যায়নি, আমি ইচ্ছা করেই করেছি, কারণ আজকে না রান্না তেমন আমাকে একটা কিছু করতে হবে না। গতকাল সন্ধেবেলা আমার বাবু এসেছিল, এসে না আমাকে কিছু খাবার দিয়ে গেছে, মানে মা রান্না করেছে আর কি। এর আগের দিন শুক্তো দিয়েছিল, তাতানের খুব ভালো লেগেছিল, প্রত্যেকটা গরজ মুখে দিচ্ছে আর বলছে হেভি হয়েছে হেভি হয়েছে। তো সেটা দিদুনকে বলাতে দিদুন আবার শুক্তো করে পাঠিয়েছে, আবার একটু আলুর দম করেছিল, দই আলুর দম বললো, মানে ওই দেখে মনে হলো যে সবকিছু মানে কাজু পোস্ত পোস্ত বাটা দিয়ে দই ঠই দিয়ে করেছে আলুর দমটা, বেশ দেখতে ভালো হয়েছে। আর একটু পায়েস পাঠিয়েছে। তো আলুর দম আর পায়েস এখন বার করবো না, কিন্তু শুক্তোটা যেহেতু আছে, প্লাস আমারও না আগের দিনের কিছু রান্না রয়েছে। আর এদিকে এখন বেজে গেছে প্রায় 1:30, আর এখন তাতান মানে কি বলবো, আমি কয়েকটা পাঁপড় ভেজে তুলে রেখেছি, ওই পাঁপড় নিয়ে কাড়াকাড়ি করছে যে আমি একটা পাঁপড় খাই। আর ও যদি এখন একটা পাঁপড় খায় না, পুরো দুপুরের খাওয়াটা রান্না সেরে, যদিও রান্না তেমন একটা কিছু করিনি, সব গরম টরম করে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। হ্যাঁ, সব গরম করেছি। আজকে রান্না বলতে ভাত করেছি, এখানে কটা পাঁপড় ভেজেছি, কালকের 2 পিস বেগুন ভাজা ছিল গরম করেছি, ওটা দেখা যাক কে খাই। কালকের মুগ ডাল গরম করেছি। কেন ডাল খাবি না? ডালের জন্য তো পাঁপড় ভাজলাম তোর জন্য। এই যে সজনে ফুলের চচ্চড়ি আলু দিয়ে, আর এটা আমার মা কালকে শুক্তো পাঠিয়েছিল, এটা গরম করলাম। হ্যাঁ, সবই ফেভারিট সেটাই। কালকে একটু লাউ চিংড়ি ছিল, ওটাও গরম করলাম। সে তো জানি তুই খাবি না। একটা লেবু আছে, খেলে খেয়ে নিস, গন্ধরাজ। আর এই যে স্যালাড কেটেছি, খেতে হবে, কিছু করার নেই। তুই বস না খেতে, কেন দেবো না, স্যালাডে টমেটো পড়ে। কি বসো। সূর্যটা দেখো, তোমরা বুঝতে পারবে না, কিন্তু পুরো লাল হয়ে গোল হয়ে রয়েছে ওই জায়গাটা, এখন দেখা যাচ্ছে না। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু মাথায় চাপ ছিল যে ছাদে যেতে হবে, জামা কাপড় তুলতে হবে। আজকে 2বারে জামা কাপড় মেলেছি, একবার তো যেগুলো আমি হাতে কেচেছি সেগুলো স্নান টান করে এসে মেলে দিয়ে গেছিলাম, আবার দুপুরবেলা রান্নার পর চাদর কেচেছিলাম, তখনও চাদর কাচা হয়নি। রান্নাবান্নার পর চাদর যে কেচেছিলাম সেগুলো মেলে দিয়ে গেছিলাম, এই জন্য আর খাওয়া দাওয়ার পর আসেনি ছাদে, জানি চাদরগুলো বালিশের কভারগুলো শুকাবে না। এই এখন এলাম, সব শুকিয়ে গেছে, নিতে এলাম। জামা কাপড় তুলে নিয়ে এসে আর শুইনি, কারণ যা ঘুমানোর হয়ে গেছে, এখন আর শুলেও ঘুম আসতো না। তারপরে একটু জেগেই ছিলাম, এই টুকটাক কাজকর্ম করলাম, একটু ফোন টোন দেখলাম। আর এদিকে এখন তাতান যাচ্ছে যোগা ক্লাসে। প্রথমে না শুধু একটা গেঞ্জি পরে যাচ্ছিল, আর আজকে না আবার হঠাৎ করে দেখছি সকাল থেকে বেশ ভালো ঠান্ডা লাগছে, মানে এই কদিন যা পরিমাণে লাগেনি, আজকে বেশ ভালো ঠান্ডা লাগছিল। সকালবেলা তো রীতিমতো আমার গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল, মানে এত ঠান্ডা লাগছিল। ছাদে গেছি, ছাদের হাওয়াটাও লাগছে, এখনো এই যে দরজাটা খুলেছি পুরো উত্তরে হাওয়াটা এখানে মুখে চোখে লাগছে। তার জন্য আমি ওকে বললাম যে একটা জ্যাকেট পরে যাও উপর দিয়ে, না হলে ঠান্ডা লাগবে, তুই সাইকেল চালাবি তো। তো চলে যাওয়াতে মানে যোগা ক্লাসে গেল, আর আমি এদিকে বসে না থেকে, আজকে তো অনেক জামা কাপড় হয়েছিল, মানে আমি যেগুলো হাতে কেচেছিলাম সেগুলো তো 1 বালতি ছিলই, তার মধ্যে আবার ওই 2টো বেড কাভার, পিলো কাভার, এগুলোও পরে কেচে মেলে দিয়ে এসেছিলাম। প্রথমে আমি স্নান টান করে আমি যেগুলো কেচেছিলাম সেগুলো মেলে দিয়ে এসেছিলাম, তখনও চাদর কাচা হয়নি, যদি হয়ে যেত একবারেই মেলে দিয়ে আসতাম। তো চাদর কাচতে কাচতে আরো 10-15 মিনিট লেগে গেছিল। তো তারপরে আমি রান্নাঘরেও চলে এসেছিলাম, তারপরে রান্না বান্না সেরে তারপরে আমি চাদরগুলো মেলে দিয়ে এসেছিলাম। ওই তখন কটা বাজে, 2টো নাগাদ মেলে দিয়ে এসেছিলাম, 2-2:30 হবে হয়তো। তো তারপরে এই জন্য আর জামা কাপড় তুলতে যায়নি। নর্মালি কি হয়, আমি যে রেগুলার জামা কাপড় কাচি, খাওয়া দাওয়া সেরে ওই 3-3:30 সময় তুলে নিয়ে চলে আসি, শুকিয়ে যায়। কিন্তু আজকে ইচ্ছা করে যায়নি, কারণ আমি জানি চাদর যদিও বা শুকিয়ে যায়, বালিশের কভারের কোনাগুলো না মোটা থাকে, তো ওগুলো শুকোবে না, তার থেকে থাক একবারে বিকেলে যাব। তার জন্য আমাকে আবার বিকেলে তাড়া ছিল, না হলে না ওরম ভাবে ভালো লাগে না।
ওই খেয়ে দিয়ে উঠে আমার মনে হয় না একটু নিশ্চিন্তে একটু শোবো গড়াবো, কিন্তু ওই জামা কাপড় আনতে হবে এই একটা চাপ থাকলে বড় জ্বালা। এই জন্য তাড়াতাড়ি মেলে দিই, আবার খাওয়া দাওয়ার পর একেবারে তুলে নিয়ে চলে আসি, ব্যাস নিশ্চিন্তে থাকি। কিন্তু আজকে আর সেটা হয়নি, তার জন্য ঘুমটাও না ঠিকঠাক মতো হয়নি। তো যেহেতু মাথায় চাপ ছিল তার জন্য বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। আমি যদি কোনো মাথায় চাপ নিয়ে শুই না, সে রাতে হোক আর দুপুরে হোক, আমার না বারবার ঘুম ভেঙে যায়। আর যেহেতু অনেক রাত করে শুই এডিট করে, আবার সকালে এখন উঠে পড়ি, বেশি দেরিও করি না, 6:30, 6:45, 7টা, মানে যেরকম যখন ঘুম ভাঙে উঠে পড়ি। তো কাজে আমাকে একটু এখন দুপুরে না ঘুমালে আমার শরীর চলবে না আর কি। এরকম ভাবে কন্টিনিউ চলতে থাকলে হঠাৎ করে দেখা যাবে আমার শরীর অসুস্থ হয়ে পড়েছে। আর তার মধ্যে ঘুম, আমি না প্রচন্ড ঘুম পাগল মেয়ে, মানে আমার যদি ঘুম কমপ্লিট না হয় তাহলে আমার সারাদিন চোখ জ্বালা করবে, ক্লান্তি লাগবে, কাজে এনার্জি পাবো না, মানে এরকম একটা হতেই থাকবে সারাক্ষণ। তার জন্য চেষ্টা করি যেভাবেই হোক ঘুমটা কমপ্লিট করার। রাত্রে যেহেতু কম হয় তার জন্য দুপুরে 1 ঘন্টার মতো ঘুমানোর চেষ্টা করি আর কি। তো আজকে আর সেটা হয়নি। এদিকে আবার তাতানি কোকেলাস থেকে আসার সময় আমাকে ফোন করে বলছে কি যে মাম ফুচকা আনবো। আইলাম এটা আবার আমাকে জিজ্ঞাসা করছিস, হ্যাঁ নিয়ে আয়। তো আবার আসার সময় ফুচকা নিয়ে এসছে। ভেবেছিলাম কি ওকে আজকে দুধ দেবো, অনেকদিন দুধ দেওয়া হয় না, দুধের বাটি 12 করেছিলাম, কিন্তু ফুচকার কথা বলাতে আর কি হয়ে গেল। তাতান যখন আগে ছোট ছিল এরকম সন্ধ্যাবেলা মাঝে মাঝেই আমার ফুচকা খেতে খুব ইচ্ছে করতো, কিন্তু ওই আবার রেডি হয়ে বেরোবো, ফুচকা আনবো কিংবা খেতে যাব, এই করে আর যাওয়া হতো না। কিন্তু এখন তাতান বড় হয়ে যাওয়াতে ওকে দিয়েই, মানে আমি আনাতে পারি এটা সেটা, যে কোনো জিনিসই, শুধু ফুচকা না, যে কোনো জিনিসই ওকে দিয়ে আনাতে পারি। প্লাস এটা তো আছেই। তো দুদিন ধরেই আমার একটু খেতে ইচ্ছা করছিল, কিন্তু এখন তো দেখতেই পাচ্ছ এখন একদমই আমি বাড়ি থেকে বেরোই না, মানে বেরোনো হয় না। সত্যি কথা বলতে কি, মানে না বেরিয়ে না এখন আমার আর বেরোতেই ইচ্ছা করে না। তবে হ্যাঁ, কোনো ঘুরতে টুরতে গেলে, কোথাও গেলে, তাই সেই দিকে একদম 100% এনার্জি, কোনো ব্যাপার না, কিন্তু এই কাজের জন্য আর বেরোতে ইচ্ছা করে না। তো ও নিয়ে আসাতে বেশ ভালোই হয়েছে। আর কি বলতো, তাতান খুব একটাও ফুচকা লাভার নয়, মানে খুব একটাও পছন্দ করে না। হলে তো রোজই পড়তে টুরতে বেরোয়, চাইলে তো রোজই খেয়ে আসতে পারে, কিন্তু না, ও ফুচকা ধরতে মানে খুব যদি খিদে টিদে পায়, খুব ইচ্ছা হয়, অত অনেকদিন পর একদিন ইচ্ছা হলো খেলো, এরকম একটা ব্যাপার। তাই জন্য আজকে আমিও ওকে না করিনি যে না আনবি না, খাবি না। তো দুজনে মিলে ফুচকা খেলাম, খেয়ে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে না টক দই বসাবো। তো কিছুটা টক দই ছিল, ওটাকে আমি ছাঁকনির মধ্যে রেখে দিলাম, তাহলে টক দইয়ের এক্সট্রা জলটা ঝরে যাবে। যে ঘন টক দইটা, ওটা দিয়ে টক দই বসালে টক দইটাও বেশ সুন্দর বসে। ওটা রেখে দিলাম। আর এদিকে আমি অনেকক্ষণ পর এলাম, আবার রাতের জন্য আটা মাখা হয়ে গেছিল। ইন্দ্র বলেছিল ওই মায়ের দেওয়া আলুর দম আর পায়েস রয়েছে, ওই দিয়েই আজকে লুচি খাবে, তো কিন্তু আটা দিয়েই খাবে। তো একদিকে রক্ষা। সত্যি কথা বলতে গেলে ইন্দ্র আগে থেকে অনেক খাওয়া দাওয়ার চেক দিয়েছে, এখন কি ইচ্ছা করে করছে নাকি শরীরে, মানে কি ভেবে করছে আমি জানি না। আর তবে আগে খুব খাওয়া দাওয়া নিয়ে বিরক্ত করতো, লুচি পরোটা নিয়ে, বিশেষ করে ময়দা খেত। এখন ময়দাটা অনেকটা অ্যাভয়েড করছে। সেই কবে ময়দা এনেছে, সেই ময়দা আমার এখনো ঘরে পড়ে রয়েছে। তো যদিও বা লুচি পরোটা খায়, আটা দিয়েই করতে বলে, আলাদা করে ময়দা মাখতে বলে না। তো এই জন্য আমি আর কিছু বলিনি। আজকে বলছি যেই আলুর দমটা তোমার মা দিয়েছে সেটা দিয়ে না রুটি ভালো লাগবে না, লুচি ভালো লাগবে না। ঠিক আছে। তো ওকেও যে ডিম সেদ্ধ, শশা, পায়েস, লুচি, আলুর দম, এই হচ্ছে আজকে ওনার ডিনার মেনু। তো ও খাওয়া হয়ে গেছে। এদিকে আর আমরা তাতানের জন্য রুটিই করেছি, লুচি করিনি, কারণ আমরা আবার সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছি, তো না হলে হয়তো খেতাম, তার জন্য আর লুচি খেলাম না, আমাদের জন্য রুটিই করেছি। তো রুটি আর আলুর দম খাওয়া দাওয়া সেরে যে টক দইটা ছেঁকে রেখেছিলাম, বেশ জলটা ঝরে গেছে, একদম ঘন টক দইটা ছিল, ওটা দিয়ে এখন টক দই উষ্ণ গরম দুধ ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবো, ব্যাস সকালবেলা বার করবো, হয়ে যাবে টক দই। তো এই গেল আজকের আমার ভ্যালেন্টাইন্স ডে এর গল্প। লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।